হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের যে 7 নং অধ্যায়টি রয়েছে, এই 7 নং অধ্যায় থেকে আসা 2024 সনে কুমিল্লা বোর্ড যে প্রশ্নটি আমাদের করেছে বেতন ও মজুরি বিবরণী থেকে, সেই প্রশ্নটির সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করে দেব। তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো, অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, ভিডিওটি একটু টেনে দেখবে। আর শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি তোমার উপকারে আসে তবে কিন্তু অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি ক্লাসে দেখি আমাদের 24 সালে কুমিল্লা বোর্ড যে প্রশ্নটি করেছে। দেখো এখানে কিন্তু আমি লিখে রেখেছি শিক্ষার্থীরা। দেখো এই যে কুমিল্লা বোর্ড 2024 সনের একটি কারখানায় 3 জন শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। শিক্ষার্থীরা, 3 জন শ্রমিকের কিন্তু এখানে তথ্য দিয়ে দিয়েছে উদ্দীপকে। স্বাভাবিক মজুরি প্রতি ঘন্টা 30 টাকা, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তার মানে দেখো, স্বাভাবিক মজুরি হচ্ছে 30 টাকা, আর ওভারটাইম কি এই স্বাভাবিক মজুরির অর্থাৎ এই 30 টাকার কিন্তু দ্বিগুণ। মহার্ঘ ভাতা স্বাভাবিক মজুরির 15%। তার মানে এই যে মহার্ঘ ভাতাটা, এটা কিন্তু এই যে স্বাভাবিক মজুরিটা রয়েছে এটার 15%। বাড়ি ভাড়া ভাতা স্বাভাবিক মজুরির 50%। ঠিক একইভাবে বাড়ি ভাড়া ভাতা স্বাভাবিক মজুরির 50%। ঠিক একইভাবে এই যে স্বাভাবিক মজুরি, এই স্বাভাবিক মজুরির কত পার্সেন্ট? 50%। চিকিৎসা ভাতা প্রতি সপ্তাহে 200 টাকা। তো শিক্ষার্থীরা, প্রত্যেকের চিকিৎসা ভাতা কিন্তু 200 টাকা করে। জনপ্রতি যাতায়াত ভাতা স্বাভাবিক মজুরির 10%। তাহলে এই যে যাতায়াত ভাতাটাও দিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ভবিষ্যৎ তহবিলে কর্তন স্বাভাবিক মজুরির 10%। তো শিক্ষার্থীরা, এই ছিল দেখো আমার কি কি পার্সেন্টেজ গুলো রয়েছে, উপার্জন এবং কর্তন গুলো এখানে বলা হয়েছে। এরপরে কি বলেছে দেখো, 2023 সালের ফেব্রুয়ারি মাসের এক সপ্তাহে শ্রমিকগণ নিম্নোক্ত হারে কাজ করেন। অর্থাৎ এই যে 3 জন শ্রমিকের কথা বলেছে, এই 3 জন শ্রমিক দেখো এখানে 3 জনের নাম দিয়ে দিয়েছে। তারা প্রত্যেকে স্বাভাবিক কর্মঘন্টা এক সপ্তাহে দেখো 48 ঘন্টা করে। এর ভিতরে ওভারটাইম করেছে দেখো, এ করেছে 12 ঘন্টা, বি 14 ঘন্টা এবং সি করেছে 15 ঘন্টা। তো শিক্ষার্থীরা, এই ছিল উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে দেখো ক, খ, গ 3টি প্রশ্ন। দেখো, ক প্রশ্নে বলেছে শ্রমিকদের ওভারটাইমের মজুরি নির্ণয় করো। খ নং প্রশ্নে বলেছে দেখো, ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। আর গ নং প্রশ্নে বলেছে দেখো, ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহে শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদের পর্যায়ক্রমে ক, খ, গ 3টি প্রশ্নের সমাধান করে দিচ্ছি। তো প্রথমে দেখো যে এখানে আমাদের ক নাম্বারে বলেছে কি, শ্রমিকদের ওভারটাইমের মজুরি নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, এখানে প্রথমত আমরা দেখি যে আমাদের ওভারটাইমটা কিন্তু এখানে রয়েছে শিক্ষার্থীরা। দেখো ওভারটাইম এ করেছে কয় ঘন্টা? 12 ঘন্টা, বি করেছে 14 ঘন্টা, সি করেছে 15 ঘন্টা। আবার উদ্দীপকে কিন্তু একটা কথা বলেছে যে ওভারটাইমের বিষয়ে, যে ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির এই দেখো শিক্ষার্থীরা দ্বিগুণ। তার মানে এই যে ওভারটাইম মজুরি, এই মজুরিটা হচ্ছে স্বাভাবিক মজুরির কয় গুণ? দ্বিগুণ। যেখানে স্বাভাবিক মজুরি হচ্ছে ঘন্টা প্রতি কত টাকা শিক্ষার্থীরা? 30 টাকা। তাহলে এটা দ্বিগুণ যদি হয় তাহলে কত হবে? 30-এর দ্বিগুণ মানে কত? 30-এর দ্বিগুণ মানে হচ্ছে 60 টাকা। তার মানে শিক্ষার্থীরা, 1 ঘন্টার জন্য ওভারটাইম, 1 ঘন্টা ওভারটাইমের জন্য তারা কিন্তু দ্বিগুণ অর্থাৎ 60 টাকা করে তারা কিন্তু পাবে। তো এখন এ কতটুকু ওভারটাইম করেছে, বি কতটুকু ওভারটাইম করেছে, সি কতটুকু ওভারটাইম করেছে, তার সাথে যদি আমি এই যে দ্বিগুণ টাকাটা গুণ দেই, তাহলে কিন্তু আমাদের ওভারটাইমের মজুরির হিসাবটা কিন্তু বের হয়ে যাবে শিক্ষার্থীরা। তো দেখো এটা আমি কিভাবে করি। প্রথমে আমি লিখবো এই যে ক নং প্রশ্নে, দেখো কি লিখবো, প্রথমে ক নাম্বারটা আমি লিখে নিয়ে দিকে ক নং এর যে টাইটেলটা, যে ওভারটাইম মজুরি নির্ণয়, এটা লিখে নিই। শ্রমিকদের ওভার টাইম মজুরি নির্ণয়। তো শিক্ষার্থীরা দেখো, আমি টাইটেলটা লিখে নিলাম। তো এখানে ওভারটাইম মজুরির হার, ওভারটাইম মজুরির হার। তো শিক্ষার্থীরা, ওভারটাইম মজুরির হারটা কিন্তু আমরা বের করতে পারি। এই যে এখানে স্বাভাবিক মজুরি রয়েছে, এই স্বাভাবিক মজুরির কয় গুণ? দ্বিগুণ। তার মানে এই যে 30 গুণ 2, তার মানে 30 দুগুণে কত টাকা হচ্ছে শিক্ষার্থীরা? 60 টাকা। তার মানে ওভারটাইম মজুরির হার কিন্তু শিক্ষার্থীরা বের হলো 60 টাকা। তো এখন এ এর ওভারটাইমটা আমি বের করি। এ দেখো কত ঘন্টা ওভারটাইম করেছে? 12 ঘন্টা। তাহলে লিখি এ এর ওভার এ এর ওভারটাইম মজুরি, এর ওভারটাইম মজুরি বের করে শিক্ষার্থীরা, এ কাজ করেছে দেখো 12 ঘন্টা। দেখো এই যে 12 গুণ 60,
12-র সাথে যদি 60 আমি গুণ করি তাহলে যে টাকাটা বের হবে সেটাই হচ্ছে আমার এ এর ওভারটাইম মজুরি। তো 12-র সাথে যদি 60 গুণ করো তাহলে বের হবে 720 টাকা। তো সেক্ষেত্রে এই দেখো এর ওভারটাইম মজুরি কিন্তু আমি বের করলাম, অর্থাৎ সে ওভারটাইম করেছে 12 ঘন্টা, আর প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য সে পাবে দ্বিগুণ স্বাভাবিক কর্মঘন্টার অর্থাৎ 60 টাকা। এই জন্য 12 × 60, 12-কে 60 দ্বারা গুণ করলে হয় 720 টাকা। এবার বি এর ওভারটাইম মজুরি বের করে শিক্ষার্থীরা, তাহলে লিখবো বি এর ওভারটাইম মজুরি। তো শিক্ষার্থীরা দেখো বি এর ওভারটাইম তো ঠিক একইভাবে বের করবো। বি কাজ করেছে 14 ঘন্টা, ওভারটাইম করেছে দেখো 14 ঘন্টা, আর প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য পাবে সে 60 টাকা করে। তাহলে 14-র সাথে যদি 60 গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 840 টাকা। তো শিক্ষার্থীরা এবার সি এর ওভারটাইম বের করবো একইভাবে। সি এর ওভারটাইম, সি এর ওভারটাইম মজুরি, সি এর ওভারটাইম, সি ওভারটাইম করেছে দেখো শিক্ষার্থীরা 15 ঘন্টা। তাহলে লিখলাম আমি এই যে 15 গুণ ওভারটাইম করেছে, ওভারটাইম প্রতি সে পাবে প্রতি ঘন্টায় 60 টাকা করে। আর 15-কে যদি 60 দ্বারা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে শিক্ষার্থীরা 900 টাকা। তার মানে শিক্ষার্থীরা এ পাবে কত টাকা দেখো 720 টাকা, বি পাবে 840 টাকা, এবং সি পাবে 900 টাকা। তো শিক্ষার্থীরা এই ছিল কিন্তু আমার ক নং প্রশ্নের সমাধান, যেখানে তারা আমাকে দেখো বলেছে কি ওভারটাইম মজুরি নির্ণয় করতে। তো দেখো আমি এখানে ওভারটাইম মজুরি নির্ণয় করেছি, এ পাবে 720 টাকা, বি পাবে 840 টাকা, আর সি পাবে 900 টাকা। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি তোমরা একটু টেনে দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, ক অংশটি সমাধানের পরে এখন আমি তোমাদের খ অংশটি সমাধান করে দিব। দেখো খ অংশে আমাদের কি বলেছে শিক্ষার্থীরা, খ অংশে দেখো আমাদের বলেছে ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। অর্থাৎ এই যে এক সপ্তাহের যে তাদের তথ্যটা দেওয়া রয়েছে, এই এক সপ্তাহের মোট মজুরি শিক্ষার্থীরা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো মোট বলতে শিক্ষার্থীরা আমরা বুঝি শুধুমাত্র আমরা একটা যোগকে বুঝি, যেখানে আমরা কিন্তু কোনো বিয়োগ করব না। অর্থাৎ মোট মানে হচ্ছে আমাদের যোগ করতে হবে। তো আমরা এই বেতন ও মজুরিতে আমরা কিছু বিষয় যোগ করি, কিছু বিষয় বিয়োগ করি। অর্থাৎ যোগ করি আমরা উপার্জনগুলো, আর বিয়োগ দিয়ে আমরা হচ্ছে যেগুলো আমাদের কর্তন, বেতন থেকে যেগুলো কাটা যায় সেগুলোকে বিয়োগ করি, আর যেগুলো আমরা পাই সেগুলোকে আমরা কি করি যোগ। তো যেহেতু এখানে বলেছে মোট মজুরি নির্ণয় করতে, তার মানে শুধুমাত্র আমার যে উপার্জনের অংশটুকু, সেই অংশটুকু সেক্ষেত্রে আমার এখানে আসবে। তো এই উদ্দীপকটা থেকে এখন আমি এই যদি মোট মজুরি করি, তো 3 জন শ্রমিকের মোট মজুরি করার জন্য প্রথমে আমি দেখো এখানে খ অংশের জন্য একটা ঘর করি। শিক্ষার্থীরা দেখো ঘর করে আমি এটার মোট মজুরি নির্ণয় করব। তো প্রথমে আমি লিখি যে টাইটেলটা দেওয়া রয়েছে এটা লিখি, শ্রমিকদের শ্রমিকদের মোট মজুরি নির্ণয়। তো শিক্ষার্থীরা দেখো টাইটেল দেওয়া হয়ে গেল। এবার শিক্ষার্থীরা আমি একটা ঘর করব, খুব সহজ ঘর শিক্ষার্থীরা, তোমরা একবার দেখলেই পারবে। ঘরটা হচ্ছে প্রথম ঘরটা হচ্ছে আমাদের জন্য বিবরণ, তারপরে টাকার ঘর হচ্ছে 4টা শিক্ষার্থীরা, শ্রমিক 3 জন, আর একটা হচ্ছে মোটের মোটের ঘর এ বি সি, আর লাস্টেরটা হচ্ছে মোট। তার মানে এই হচ্ছে আমার ঘরটা শিক্ষার্থীরা। এই ঘরটার নাম দিব আমি হচ্ছে বিবরণ, আর এই ঘরটা হচ্ছে এ টাকা, এর যত টাকা আছে সব টাকা এর ঘরে বসাবো। এই ঘরটার নাম দিব হচ্ছে বি টাকা, অর্থাৎ বি এর যত টাকা সব এই ঘরে। এটা হচ্ছে সি টাকা, এই সি টাকা লিখলাম। আর শেষের যে ঘরটা, এই শেষের ঘরটা হচ্ছে শিক্ষার্থীরা মোট, অর্থাৎ এ বি সি এর যে টাকাগুলো বের হবে সবগুলো মোট করে আমি শেষের ঘরে বসাবো। তো শিক্ষার্থীরা যেহেতু আমি তোমাদের বললাম যে এখানে মোট মজুরি, আর মোট মানে যেহেতু আমাদের যোগ, যোগ মানে শুধুমাত্র আমাদের উপার্জনগুলো শিক্ষার্থীরা আসবে, কোনো কর্তন আমরা আনবো না। তো এখন আমাদের এই উদ্দীপকে যে যে উপার্জনগুলো রয়েছে সেগুলো আমরা খুঁজে বের করব। খুঁজে বের করে শুধুমাত্র আমরা এখানে উপার্জনগুলো লিখবো। তো শিক্ষার্থীরা যে আমি এখানে প্রথমে টাইটেলটা দিয়ে নিই উপার্জন, উপার্জন সমূহ। দেখো শিক্ষার্থীরা আমি টাইটেলটা দিয়ে নিলাম উপার্জন সমূহ। এবার দেখি আমাদের কি কি উপার্জন রয়েছে এখানে। তো শিক্ষার্থীরা প্রথমেই দেখো আমাদের উপার্জন রয়েছে এই যে স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি 30 টাকা। সেক্ষেত্রে এই যে ঘন্টা প্রতি 30 টাকা করে তারা স্বাভাবিক মজুরি পাবে, এটা কিন্তু তাদের একটা উপার্জন শিক্ষার্থীরা। অর্থাৎ তারা দেখো কাজ করেছে স্বাভাবিক 48 ঘন্টা করে, আর 30 টাকা করে কিন্তু তারা প্রতি ঘন্টা প্রতি তারা কিন্তু পাবে। তাহলে এটা কিন্তু তাদের যেহেতু উপার্জন, তাহলে আমি প্রথমে এটা লিখি তাদের দেখো, আহ দেখো আমি লিখি মূল মজুরি, মূল মজুরি। দেখো মূল মজুরি কত টাকা করে শিক্ষার্থীরা, দেখো 30 টাকা করে। কত ঘন্টা তারা কাজ করেছে,
48 ঘন্টা করে, এক সপ্তাহে তারা 48 ঘন্টা করে তাদের স্বাভাবিক কর্মঘন্টা, এই মূল মজুরিটা কিন্তু তাহলে বের হয়ে গেল শিক্ষার্থীরা। এখন 30 আর 48 যদি আমি গুণ দেই তাহলে দাঁড়াচ্ছে আমার 1440 টাকা। এবং এই 48 ঘন্টা করে কিন্তু শিক্ষার্থীরা বি এবং সি তিনজনে কাজ করেছে, তার মানে তিনজনের টাকায় আমার সমান হবে 1440 টাকা করে হবে শিক্ষার্থীরা, 1440 টাকা। দেখো এর কিন্তু স্বাভাবিক মজুরি দেখো আমি বের করলাম, এই 48-এর সাথে 30 গুণ করলাম, আবার বি এর ক্ষেত্রেও ঠিক 48-এর সাথে 30 গুণ করলাম, সি এর ক্ষেত্রেও কিন্তু 48-এর সাথে 30 গুণ করলাম। তো শিক্ষার্থীরা তাহলে আমার দাঁড়াচ্ছে দেখো এ বি সি এই তিনটা টাকা যদি এখন আমি যোগ করি তাহলে মোটর ঘরে বসাবো। তো এই তিনটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 4320 টাকা। তো এই 4320 টাকা হচ্ছে শিক্ষার্থীরা আমার মূল মজুরি। তো শিক্ষার্থীরা দেখো প্রথমে আমাদের যে মূল মজুরিটা রয়েছে এই মূল মজুরিটা আমরা লিখলাম, এটা আমার জন্য একটা উপার্জন। তারপরে কি উপার্জন রয়েছে দেখো, এই যে ওভার টাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। এই যে ওভার টাইম মজুরি এটা কিন্তু আমরা কম অংশে শিক্ষার্থীরা বের করেছিলাম। এই ওভার টাইমটাও কিন্তু আমাদের এই শ্রমিকদের কিন্তু একটা উপার্জন, যেহেতু এটাও আমাদের উপার্জন তাহলে কিন্তু এটা আমাদের এখন এখানে আসবে। তো ওভার টাইমটা কিন্তু যেহেতু আমরা কম অংশে বের করেছি সেখান থেকে আমরা লিখতে পারবো। তো লিখি এবার ওভার টাইম মজুরি, ওভার টাইম মজুরি। তো শিক্ষার্থীরা এই ওভার টাইম মজুরি কিন্তু আমরা ক অংশে বের করেছিলাম, এর ওভার টাইম ছিল কিন্তু শিক্ষার্থীরা 720 টাকা, বি এর ছিল 840 টাকা, আর সি এর ছিল শিক্ষার্থীরা 900 টাকা। আর এই তিনটা যদি এখন আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 2460 টাকা। তো শিক্ষার্থীরা এই হচ্ছে দেখো আমাদের ওভার টাইম মজুরি, যেটাও কিন্তু আমাদের উপার্জন। তো ওভার টাইম মজুরির পরে আর কি রয়েছে শিক্ষার্থীরা, একটু যদি আমরা লক্ষ্য করি দেখো এই যে মহার্ঘ ভাতা স্বাভাবিক মজুরির 15%, এই যে মহার্ঘ ভাতা শিক্ষার্থীরা, এই মহার্ঘ ভাতাটা কিন্তু প্রত্যেকটা শ্রমিকের কিন্তু উপার্জন, বা কর্মচারী বলো বা যারা চাকরি করে চাকরিজীবী বলো, মহার্ঘ ভাতাটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা কি উপার্জন। তার মানে এটা কিন্তু উপার্জনের ভিতরে আসবে শিক্ষার্থীরা। এই কত পার্সেন্ট? 15%। তাহলে এখন আমি লিখবো মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। তো শিক্ষার্থীরা মহার্ঘ ভাতা কত পার্সেন্ট দেখো, এই যে 15%, তো এদিকে ব্র্যাকেটে লিখে দিই 15%। কার 15% শিক্ষার্থীরা? এই যে এখানে দেখো স্পষ্ট করে বলে দিয়েছে স্বাভাবিক মজুরির 15%। তাহলে স্বাভাবিক মজুরি তো এর হচ্ছে 1440, এই 1440-এর তোমরা 15% করবা, অর্থাৎ 1440-এ যদি তুমি 15% করো তাহলে তোমার দাঁড়াচ্ছে 216 টাকা। তোমরা ক্যালকুলেটারে বের করে দেখো, এই 1440-এ 15% করবে দেখবে হবে 216 টাকা। তাহলে এই 216 টাকা লিখলাম আমি হচ্ছে এর জন্য। বি এরও দেখো মূল বেতন কত বা মূল মজুরি বা স্বাভাবিক মজুরি কত, 1440 টাকা, তার 15%, তার মানে 216 টাকা। তাহলে 216 টাকা। সি এরও তাহলে ঠিক একই হবে 216 টাকা, কারণ তিনজনেরই আমার স্বাভাবিক মজুরি স্বাভাবিক কর্মঘন্টা সমান। তাহলে এখন এই তিনটা যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 648 টাকা। তো শিক্ষার্থীরা এরপরে কি রয়েছে দেখি আমার উপার্জন। তো শিক্ষার্থীরা এরপরে দেখো রয়েছে যে বাড়ি ভাড়া ভাতা স্বাভাবিক মজুরির 50%। তো শিক্ষার্থীরা এই যে বাড়ি ভাড়া ভাতা এটা কিন্তু প্রত্যেকটা শ্রমিকের জন্য এখানে উপার্জন, আর এই উপার্জনটা আমরা এখন এখানে বসাবো। তো শিক্ষার্থীরা দেখো আমি লিখবো হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। তো শিক্ষার্থীরা বাড়ি ভাড়া ভাতা বাবদ কত পাচ্ছে তারা? 50%। তো কার 50%? এই যে দেখো স্বাভাবিক মজুরির 50%। তাহলে স্বাভাবিক মজুরি ছিল 1440 টাকা, এবারে 1440 টাকার আমরা কত পার্সেন্ট করবো? 50% করবো শিক্ষার্থীরা। এই 1440 টাকা যদি 50% করো তাহলে বেরোবে তোমার 720 টাকা। তাহলে এই দেখো 720 টাকা, তিনজনের যেহেতু একই তাহলে তিনজনেরই হবে 720 টাকা করে। এখন এই তিনটা কি করবো আমরা? যোগ করব। এই তিনটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 2160 টাকা। তো শিক্ষার্থীরা বাড়ি ভাড়া ভাতার পরে আর কি রয়েছে শিক্ষার্থীরা আমাদের উপার্জন একটু লক্ষ্য করো। চিকিৎসা ভাতা দেখো প্রতি সপ্তাহে 200 টাকা। এই যে চিকিৎসা ভাতা এটাও কিন্তু শিক্ষার্থীরা শ্রমিকরা এটাও কিন্তু তাদের জন্য একটা উপার্জন চিকিৎসা ভাতা। তো এখন আমি চিকিৎসা ভাতাটাও কি করব এখানে আনবো। তো দেখো দেখো আমি লিখছি চিকিৎসা ভাতা। তো শিক্ষার্থীরা এটা সরাসরি টাকা বলে দিয়েছে 200 টাকা, তার মানে প্রত্যেকের 200 টাকা করে দিতে হবে। এই যে প্রত্যেককে 200 টাকা করে দিলাম তাহলে 600 টাকা, মোট দাঁড়াচ্ছে 600 টাকা। তারপরে কি রয়েছে শিক্ষার্থীরা দেখো, তারপরে রয়েছে যে জন প্রতি যাতায়াত ভাতা। শিক্ষার্থীরা যে যাতায়াত ভাতা স্বাভাবিক মজুরির কয় পার্সেন্ট? 10%। তার মানে যাতায়াত ভাতা 10%, আর যাতায়াত ভাতা হচ্ছে এটা একটা উপার্জন, তাহলে লিখবো আমি যাতায়াত ভাতা, এটা হচ্ছে 10%। এই দেখো 10% লিখে দিলাম।
আর যাতায়াত ভাতা স্বাভাবিক মজুরির 10%, তার মানে এখন আমি আমার 10% বের করব। এই যে 1440 টাকা যদি তোমরা 10% করো ক্যালকুলেটরে, তাহলে দেখবে হবে 144 টাকা। তাহলে এই 144 টাকা শিক্ষার্থীরা এখন আমি প্রত্যেকের ঘরে লিখে দিলাম 144 টাকা। এবার শিক্ষার্থীরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 432 টাকা। তো তারপরে কি রয়েছে শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, ভবিষ্যৎ তহবিলে কর্তন। এই যে শিক্ষার্থীরা এখানে বলেছে কর্তন, কর্তন কি শিক্ষার্থীরা আমরা আনবো? যেহেতু শিক্ষার্থীরা আমরা করছি মোট মজুরি, মোট মানে শুধু আমরা উপার্জন গুলো আনবো, অর্থাৎ মোট মানে শুধু যোগ, এখানে কোনো বিয়োগ হবে না। তার মানে এই যে এখানে কিন্তু এই কর্তনটা কিন্তু আসবে না। তার মানে এই যে ভবিষ্যৎ তহবিলে কর্তন, যে স্বাভাবিক মজুরি 10%, এটা কিন্তু শিক্ষার্থীরা আসবে না। তার মানে এরপরে আর কিন্তু শিক্ষার্থীরা আর কোথাও আমার কোনো উপার্জনের কথা বলা নাই। এবার আমি কি করব, এবার এগুলোকে আমি সবগুলোকে যোগ করে দেবো। তো শিক্ষার্থীরা এর সবগুলো টাকাকে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 3440 টাকা। বি এর সবগুলো টাকাকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 3560 টাকা। আর সি এর টাকাগুলোকে যদি যোগ করি তাহলে 3620 টাকা। আর সর্বশেষ আমাদের এই তিনটাকে যদি এবার আমি মোট করে দিই তাহলে দাঁড়াচ্ছে 10,620 টাকা। তো শিক্ষার্থীরা এই তারপরে আমি কি করব, প্রতিটা টাকার নিচে দুটা করে টান দিয়ে হিসাবটা বন্ধ করে দেব, কারণ এটাই হচ্ছে আমার জন্য মোট মজুরি বা মোট উপার্জন। মোট উপার্জন, মোট উপার্জন বা মোট মজুরি। তারপর দেখো আমি ঘরটাকে নিচ থেকে ক্লোজ করে দিব এবং সুন্দর করে ক্লোজ করে দেব। এইভাবেই কিন্তু শিক্ষার্থীরা আমার মোট মজুরিটা কিন্তু নির্ণয় হয়ে গেল। অর্থাৎ এর মোট মজুরি হচ্ছে 3440 টাকা, বি এর মোট মজুরি হচ্ছে 3560 টাকা, আর সি এর মোট মজুরি হচ্ছে 3620 টাকা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কিভাবে আমি তোমাদের মোট মজুরিটা করলাম। তারপরে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি একটু টেনে দেখো। তো শিক্ষার্থীরা ক এবং খ নং সমাধানের পরে এখন আমি তোমাদের গ অংশটি সমাধান করে দিব। তো দেখো গ অংশে আমাদের কি বলেছে, গ অংশে বলেছে ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহে শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো। শিক্ষার্থীরা এই যে দেখো কথাটা বলেছে কি নিট, নিট মজুরি নির্ণয় করতে বলেছে শিক্ষার্থীরা। আর এই নিট কথাটার মানে হচ্ছে শিক্ষার্থীরা এখানে আমাদের যোগও হবে বিয়োগও হবে, যোগ বিয়োগ করে সর্বশেষ যে ফাইনাল রেজাল্টটা এটাকে আমরা বলি নিট বা উদ্বৃত্ত। তার মানে আমাদের বলেছে কি নিট মজুরি নির্ণয় করতে। তো এখানে কিন্তু আমরা প্রথমে আমাদের যে শ্রমিকদের উপার্জন গুলো রয়েছে সেগুলো আনবো, সেগুলোকে এনে এর থেকে আমাদের যে কর্তনগুলো রয়েছে এই কর্তনগুলোকে বাদ দিয়ে যে মজুরিটা বের করব সেই মজুরিটাই হচ্ছে আমার জন্য নিট মজুরি। তো শিক্ষার্থীরা এই গ অংশটি করার জন্য কিন্তু আমাদের ঘর করতে হবে। তো গ অংশটি দেখো আমি লিখতেছি, এই যে ঘর করলাম, ঘর করার এই যে আমি দেখো গ অংশটি লিখলাম। তো প্রথমে আমি এটা টাইটেল লিখে নিই। তো টাইটেলটা হচ্ছে শ্রমিকদের নিট মজুরি নির্ণয়, নিট মজুরি নির্ণয় করা হলো। শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করা হলো। শিক্ষার্থীরা ঘর আগের ঘরটাই, অর্থাৎ একটু আগে আমরা খ অংশে যে ঘরটা করেছি ঠিক একই ঘর করবো আমরা শিক্ষার্থীরা। প্রথম ঘরটা হচ্ছে আমাদের জন্য বিবরণ। তো দেখো লিখলাম আমি বিবরণ, তারপরে টাকার ঘর, এর জন্য একটা টাকা, বি এর জন্য একটা টাকা এবং সি এর জন্য একটা টাকা, আর সর্বশেষ একটা টাকার ঘর, সেটা হচ্ছে আমাদের মোট টাকা। তাহলে আমি লিখি এ টাকা, বি টাকা, সি টাকা, আর সর্বশেষ হচ্ছে আমার জন্য মোট টাকা। তো শিক্ষার্থীরা যেহেতু আমাকে নিট মজুরি বের করতে হবে, নিট মজুরি বের করার জন্য প্রথমে আমাকে উপার্জনগুলোকে বের করতে হবে। আর শিক্ষার্থীরা উপার্জন কিন্তু আমরা এই যে আমাদের খ অংশে কিন্তু আমরা শিক্ষার্থীরা বের করেছি, যেখানে আমরা মোট মজুরি করেছি, এটাই ছিল কিন্তু আমার জন্য শিক্ষার্থীরা উপার্জন। তো এই খ অংশ থেকে আমি কিন্তু প্রথম উপার্জন গুলো নিয়ে নিতে পারি। তো দেখো আমি লিখতেছি এখানে মোট উপার্জন, মোট উপার্জন। শিক্ষার্থীরা দেখো আমরা খ হতে পেয়েছিলাম, তো লিখি এখানে দেখো এই যে খ হতে প্রাপ্ত, খ হতে কি কি পেয়েছিলাম দেখো উপার্জন। এর যেন কত উপার্জন ছিল শিক্ষার্থীরা, এর উপার্জন ছিল কিন্তু 1440 টাকা। বি এর ছিল 3560 টাকা, আর সি এর ছিল 3620 টাকা। আর সর্বশেষ মোট কত ছিল শিক্ষার্থীরা, এই তিনটা যোগ করেছিল 10,620 টাকা। এই এই জিনিসটা কিন্তু শিক্ষার্থীরা আমরা খ নাম্বারে করেছিলাম। অর্থাৎ আমরা কিন্তু মোট মজুরি যখন করেছিলাম সেখানে আমরা মোট উপার্জন বের করেছি, এই মোট উপার্জনের টাকাটা কিন্তু আমি লিখে নিলাম
এটা থেকে এখন আমি বাদ দিব আমাদের যে কর্তন সমূহ রয়েছে, বাদ দিব আমাদের যে কর্তন গুলো রয়েছে, কর্তন সমূহ। তো শিক্ষার্থীরা এখানে কি কি কর্তন রয়েছে, কর্তন যেগুলো রয়েছে সেগুলো বাদ দিব। তো শিক্ষার্থীরা এই উদ্দীপকে দেখো যে আমাদের একটাই কর্তন রয়েছে, ভবিষ্যৎ তহবিলে কর্তন স্বাভাবিক মজুরি 10%। তো শিক্ষার্থীরা কর্তন কয়টা রয়েছে, এই একটাই, আর বাকি যা ছিল সবই কিন্তু উপার্জন। তাহলে এই যে যেটা রয়েছে সেটাই লিখি। শিক্ষার্থীরা ভবিষ্যৎ তহবিলে কর্তন। তো শিক্ষার্থীরা ভবিষ্যৎ তহবিলে কর্তন কত টাকা, স্বাভাবিক মজুরির, দেখো যে স্বাভাবিক মজুরির 10%। স্বাভাবিক মজুরি ছিল এদের কিন্তু শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে 1440 টাকা করে, যার যদি 10% আমরা করি তাহলে হয় 144 টাকা। এই 144 টাকায় কিন্তু শিক্ষার্থীরা আমার স্বাভাবিক মজুরির 10%। তো এখন আমি তিনজনকে লিখে দিই 144, 144, 144। তো এগুলো কি হবে, যেহেতু একটাই বিয়োগ হবে এগুলো, তো এগুলো সবগুলোকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার 432। এই 432 মোটে থেকে বিয়োগ হবে, যেহেতু আর কর্তন নাই তাহলে এখন আমি এগুলোকে কি করব, উপার্জন থেকে বিয়োগ করব। তাহলে 3440 থেকে যদি 144 বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 3296। তারপরে শিক্ষার্থীরা 3560 থেকে যদি 144 বিয়োগ করি 3416। তারপর রয়েছে দেখো 3620 থেকে যদি 144 বিয়োগ করি 3476। তো শিক্ষার্থীরা এরপরে এই তিনটাকে কি করবো, এবার আমি যোগ করে দেব। আর এই তিনটাকে যোগ করতে পারি অথবা কি করতে পারি শিক্ষার্থীরা, এই 10,620 থেকে 432 বিয়োগ করতে পারি, তাহলে দাঁড়াচ্ছে 10,188। তাহলে এই ছিল শিক্ষার্থীরা আমার কিন্তু, দেখো নিট যে মজুরি যেটা আমার শ্রমিকদের কিন্তু দিতে হবে। তাহলে আমি এখানে লিখে দিই শিক্ষার্থীরা নিট মজুরি। দেখো শিক্ষার্থীরা নিট মজুরি বের হয়েছে, দেখো এর নিট মজুরি 3296, বি এর 3416, সি এর 3476, আর প্রত্যেকের তিনোটা যোগ করলে হয় 10,188। তারপর শিক্ষার্থীরা আমি কি করব, ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দিব। তো এরপরে দেখো আর কিন্তু কোনো কাজ নাই শিক্ষার্থীরা আমার। তো এই ছিল কিন্তু আমার শিক্ষার্থীরা এই যে গ নং অংশের সমাধান। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কিভাবে আমি নিট মজুরি বের করলাম। তো এই সাথে তোমরা কিন্তু সম্পূর্ণ সৃজনশীলটা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা এই ক্লাসটি ভালোভাবে প্র্যাকটিস করবে, তোমাদের সামনের পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমার অবশ্যই থাকবে, এবং অবশ্যই তোমরা কিন্তু 10টি নাম্বার একদম নিশ্চিত করে আসবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।